একটা বড় রয়্যাল প্যালেসে মিম দাঁড়িয়ে আছে। সেখানে কি জন্য এসেছে সে জানে না। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। একটু পর প্যালেসের দরজা খুলে যায়। সেখান থেকে চাঁদের রোশনিতে দেখতে পায় সে ওয়েডিং ড্রেস পরে দাঁড়িয়ে আছে। তার চোখ যায় সদর দরজার দিকে। সে দেখতে পায় একজন রাজকুমারের ড্রেসে তার দিকে এগোচ্ছে। মিম তার চেহারা দেখতে পারছে না। এমন সময় কিছু একটা শব্দ তার কানে আসে। মিম লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। তার মানে এতক্ষণ সে এই স্বপ্ন দেখছিল। তবে এটা তার ক্ষেত্রে স্বাভাবিক, কারণ সে প্রায় এরকম স্বপ্ন দেখে যে তার বিয়ে এক রাজকুমারের সাথে হবে। তবে সে ধন সম্পত্তির রাজকুমার নয়, বরং মনের দিক দিয়ে রাজকুমার হবে। মিম এসব ভাবছিল। এমন সময় তার সৎ বোন রিমি ঘরে প্রবেশ করলো। রিমি তাচ্ছিল্য সুরে বলে, কি রে, আবার সেই রাজকুমার আর রাজকুমারীর স্বপ্ন দেখছিস নিশ্চয়। রাজকুমারের আশা ভুলে যা, কারণ রাজকুমার শুধু আমার ভাগ্যেই জুটবে, আর তোর ভাগ্যে জুটবে বস্তির খ্যাত ছেলে পেলেরাই। মিম রিমির কথার উত্তরে কিছুই বলেনি। বলে লাভ নেই, কারণ মিমের বাবা মা মিমের থেকে রিমিকে বেশি ভালোবাসে। মিমের মা মিমকে জন্ম দেওয়ার সময় মারা যায়। তখন মিমের বাবা আরেকজন মহিলাকে বিয়ে করে। মিমের বাবা ইংল্যান্ড শহরের নামকরা বিজনেসম্যান, তাই যে কেউ তাকে বিয়ে করতে রাজি হবে। তেমনি একজন লোভী মহিলা মিমের বাবাকে নিজের রূপের জালে ফেলে বিয়ে করেছে। তাদের সন্তানই হলো রিমি। তবে মিমের বাবা কিংবা সৎমা মিমিকে তেমন অবজ্ঞা কখনো করেনি। কিন্তু মিম ছোটবেলা থেকে তার কাঙ্ক্ষিত ভালোবাসা পায়নি বাবা মার থেকে। এমনকি তার বোনও তাকে মাঝে মাঝে তাচ্ছিল্য করে। তবে মিম এসব কিছু নিয়ে ভাবে না, কারণ তার একদিন বিশ্বাস তার জন্য তার মনের মতো রাজকুমার আসবে। ইংল্যান্ডের সব থেকে বড় হোটেল দ্য রয়্যাল প্যালেসের মালিক মিস্টার জ্যাক আজ অসুস্থ হয়ে পড়েছেন। উনি ইউরোপের টপ 10 বিজনেসম্যানদের মধ্যে একজন এবং ইংল্যান্ডের মধ্যে 1 নম্বর। আশ্চর্যের বিষয় হলো উনি বাংলাদেশের বংশোদ্ভূত। ওনার মা বাঙালি ছিল। ওনার বংশধর বলতে শুধু তার নাতি আছে। ওনার ছেলে মেয়ে অনেক আগে এক দুর্ঘটনায় মারা যায়, আর সেই বংশোদ্ভূতের 20 বছর পূর্ণ হলো। আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি, কারণ তার দাদু তাকে সবসময় সবার আড়ালে রেখে লালন পালন করেছে। তিনি তার নাতিকে মানুষের মতো মানুষ করতে চেয়েছেন এবং তিনি পেরেছেন। তার নাতি ইংল্যান্ডের জনসাধারণ মানুষের সবার সাথেই বসবাস করে। তার দাদুর একটি ভয় আছে, আর সেটা হলো তিনি মারা যাবার পর তাদের ব্যবসায় সবকিছু বিশ্বাসঘাতকেরা নিজেদের নামে করে নিতে পারে। এমনকি এখন তিনি অসুস্থ হয়, তিনি সবার আসল চেহারা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন। সবাই শুধু উনি মৃত্যুর অপেক্ষা করছেন। সবার ধারণা তার নাতি বকাটে বা খারাপ পথে চলে গেছে, তাই তিনি তার নাতিকে সবার চোখের আড়ালে রেখেছে। কিন্তু তিনি তার নাতিকে প্রোটেক্ট করার জন্য আড়ালে রেখেছে। ইংল্যান্ডের একটা বস্তির মধ্যে আন্ডারওয়ার্ল্ড ফাইটিং হচ্ছে। এরকম আন্ডারওয়ার্ল্ড ফাইটিং প্রায় সব দেশেই হয়। এই ফাইটিং অবশ্যই বেআইনি। আজকে সবাই অনেক আনন্দ উল্লাসে ফাইট দেখতে এসেছে, কারণ আজকে ফাইটে অংশ নেবে ইংল্যান্ডের আন্ডারওয়ার্ল্ড ফাইটিং এর কিং থ্যানোস। সবাই থ্যানোস নামে তাকে ডাকে। এই আন্ডারওয়ার্ল্ড ফাইটে কেউ নিজেদের আসল নাম প্রকাশ করে না। লোকেরাই নিজেদের নাম পছন্দ করে ব্যবহার করে। থ্যানোস নামক ব্যক্তি দেখতে থ্যানোসের মতো বিশালদেহী আর থ্যানোসের মতো হিংস্র, তাই লোকজনও তার নাম থ্যানোস রেখেছে। পুরো 12 বছরের ফাইটিং ক্যারিয়ারে আজ পর্যন্ত কেউ তাকে হারাতে পারেনি। থ্যানোস আন্ডারগ্রাউন্ডের ফাইটিং এরিয়ায় প্রবেশ করলো। একের পর এক ফাইটারকে সে নিমিশেই উড়িয়ে দিল। কেউ তাকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে না। সে চ্যালেঞ্জ করলো, কেউ যদি তাকে হারাতে পারে তাহলে 1 মিলিয়ন পাউন্ড দিবে। এত টাকার লোভ কেউ হাতছাড়া করতে চায় না। এত টাকার লোভেও কেউ হাত তুলতে পারছে না ভয়ের কারণে। কিন্তু ভিড়ের মধ্য থেকে আমি হাত তুললাম। সবাই সরে গেল আমার সামনে থেকে। আমি এগিয়ে এলাম ফাইটিং এরিয়ার দিকে। সবাই আমার সাহস দেখে অবাক না হয়ে পারছে না। 7 ফুটের থ্যানোসের সামনে 5 ফুট 10 ইঞ্চের মানুষ দাঁড়িয়ে থাকলে সবাই তো অবাক হবেই। সবাই থানোস থানোস নামে চিৎকার করছে। থানোস আমার নাম জিজ্ঞাসা করলো, হেই, হু আর ইউ? স্লামডগ। আমি বস্তি থেকে এসেছি, তাই বস্তির নাম আমাকে শুট করে। ফাইটিং শুরু হলো। থানোস দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। সে সম্ভবত আমাকে তার দিকে আসার জন্য বলছে। আমি এগিয়ে গেলাম। থানোস আমাকে মারার জন্য আসতেই আমি লাফ দিয়ে তার পিছে চলে গেলাম। টার্গেট মিস হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে গেল। সে আমার উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু আমি লাফ দিয়ে সরে গেলাম। ফলে থানোস মাটিতে পড়ে যায়। এটাই সুযোগ থানোসকে আঘাত করার। আমি থানোসের ঘাড়ে লাফ দিয়ে আঘাত করলাম। মানুষের শরীর যত শক্তি থাকুক না কেন, কিন্তু সবার শরীরে কিছু অংশ হলো তাদের দুর্বল জায়গা। তেমনি আমি থানোসের ঘাড়ের রগে বুকের বাম পাশে মাথার উপরে পাঞ্চ মারলাম। তারপর আমি ফাইটিং এরিয়ার বাইরে চলে যাই, কিন্তু থানোস এখনো দাঁড়িয়ে আছে। সবাই থানোস থানোস নামে চিৎকার করছে, কিন্তু চিৎকার আর বেশিক্ষণ স্থায়ী রইল না, কারণ থানোসের অবশ শরীর একটু পরে মাটিতে পড়ে গেল। সবাই অবাক না হয়ে পারল না।
মাত্র 3টা পাঞ্চে থানোসের মতো বিশাল দেই ফাইটারকে হারানো 4টিখানি কথা না। আমি 1 মিলিয়ন পাউন্ড পেয়ে গেলাম। আমি সেই টাকা নিয়ে একটা কুড়ে ঘরের ভিতরে গেলাম। সেখানে গিয়ে একজন বয়স্ক মহিলাকে ও কিশোর ছেলেকে দেখতে পেলাম। পাশে একটি হুইল চেয়ারের মধ্যবয়স্ক লোক বসে আছে। আন্টি, গত সপ্তাহে আঙ্কেল আন্ডারগ্রাউন্ড ফাইটিং এ ফাইট করতে গিয়ে প্যারালাইজড হয়ে গিয়েছিল। আজ আমি সেই ফাইট জিতে 1 মিলিয়ন পাউন্ড পেয়েছি। এই টাকা আপনি রেখে দিন। আপনার পরিবারে এই টাকা অনেক জরুরি। আমি টাকাটা আন্টির হাতে তুলে দিয়ে বেরিয়ে পড়ি। মাঝে মাঝে কিছু মানুষের খুশি দেখলেই প্রাণ ভরে উঠে আনন্দে। এইসব ভাবছি, এমন সময় আমার বেস্ট ফ্রেন্ড রাহুল আমার সামনে এসে দাঁড়ালো। দোস্ত, কি ফাইটটাই না করলি! থানোসকে তো তোর নানির নাম মনে করিয়ে দিছিস, কিন্তু এত টাকা তুই বিলিয়ে দিলি এভাবে? এত টাকা তো আমার বাপে একসাথে জীবনে দেখেনি। আরে দোস্ত, সবসময় টাকায় কি সবকিছু? মাঝে মাঝে টাকা বিলিয়ে দেখবি যে সেই টাকার থেকেও বিলিয়ে দেওয়ার আনন্দটা অনেক বেশি। অন্তত কিছু টাকা রেখে দিতি, আজকে না হয় পার্টি করতাম। তুই পার্টি করতে চাস? তাহলে চল। পার্টি কাকে বলে আজকে তোকে দেখাবো। আমি রাহুলকে নিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। সেখান থেকে অনেক খাবার কিনে বস্তিতে নিয়ে আসলাম। বস্তির সব গরিব বাচ্চাদের নিয়ে পার্টি করবো আজকে। রাতের সময় জনসন হাউসে মিম ও তার পুরো পরিবার বসে মিটিং করছে। তার বাবা মিস্টার জসিম ওরফে জন বসে আছেন, আর তার মেয়ে মিম ও রিমি বসে আছে তার সামনে। তার সাথে বসে আছে মিসেস জন। আচমকা মিসেস জন নিজের মুখ খুলে, মিম, তোমার বয়স তো 18 পেরোলো। এখন তোমার বিয়ের বয়স হয়ে গেছে। আমার মনে হয় তোমার বিয়ে করে ফেলাই উচিত এখন। মিম তার সৎমার কথা শুনে থমকে গেল। মিম তার বাবার দিকে তাকিয়ে বলে, আমি এখন বিয়ে করব না। আমার এখনো পুরো ইংল্যান্ড ঘুরে দেখা বাকি আছে। আমি এই আবদ্ধ ঘর থেকে বেরিয়ে পুরো দেশ ঘুরতে চাই। মিমের কথা শুনে তার মা মিসেস জন বলে, তো আমি কবে মানা করেছি মিম? তুমি বিয়ের পরও ইংল্যান্ড ঘুরতে পারবে। শুধু ইংল্যান্ড কেন, পুরো ইউরোপ ঘুরে বেড়াতে পারবে। তুমি আমাকে মা হিসাবে না মানলেও আমি তো তোমাকে নিজের মেয়ে মানি। মিসেস জনের কথার সাথে একমত হয়ে তার হাজবেন্ড মিস্টার জন বলে, তোমার মা ঠিক কথাই বলেছে। তোমাকে আমরা কোথাও ঘুরতে নিতে পারি না, কারণ আমি সময় পাই না। আর রিমি ঘুরে বেড়ায় তার মায়ের সাথে। তুমি তো তোমার মায়ের সঙ্গে আবার বেশি পছন্দ করো না, তাই তোমাকে আমরা এমন তেমন ছেলের কাছেও বিয়ে দেব না। তুমি আমার বড় মেয়ে, আর আমি এই দেশের একজন নামি দামি ব্যবসায়ী। ইংল্যান্ডের যথেষ্ট খানদানি ফ্যামিলির সাথে তোমার বিয়ে হবে। তাদেরকে আমি তোমার ছবিও দেখিয়েছি। তারা তোমার ছবি দেখে তোমাকে অনেক পছন্দ করেছে। আগামীকাল তোমাকে তারা দেখতে আসছে। বাহ ড্যাড, আমাকে না জানিয়ে সবকিছুর ব্যবস্থা করে রেখেছো তাহলে। আর আমি এবার কি বলবো? মিম এই বলে নিজের রুমে চলে গেল। মিস্টার জন নিজের রুমে চলে গেল। এতক্ষণ রিমি সবার কথা শুনছিল, এখন সে মুখ খুলল। মম, এটা কোন ধরনের কথা? মিমকে এত ধনী ফ্যামিলিতে বিয়ে দেওয়া হচ্ছে কেন? তাহলে তো মিমের স্বপ্ন পূরণ হয়ে যাবে। ও মাই প্রিন্সেস, প্রিন্স শুধু তোমার জন্যই বরাদ্দ। মিমকে আমি বিয়ে দিয়ে বিদায় দিতে চাই, আর এই বিয়ের মাধ্যমে তোমাকে তোমার রিয়েল প্রিন্সের সাথে দেখা করিয়ে দেব, যে শুধু এই ইংল্যান্ড না, বরং পুরো ইউরোপ মহাদেশের নামি দামি ব্যবসায়ীর বংশধর। রিমি খুশি হয়ে তার মাকে জড়িয়ে ধরল। আর এদিকে মিম তার রুমে গিয়ে শুয়ে পড়ল। সে তার বাবার কথা কোনোদিনও ফেলেনি। তার মায়ের মৃত্যুর পর থেকে এসে সবার কথা মুখ বুজে সহ্য করে আসছে। মিস্টার জ্যাক তার মেনশনে শুয়ে আছেন। তার শরীর দিন দিন অনেক দুর্বল হয়ে আসছে। এমন সময় তিনি তার বেলকনিতে কারো অবয়ব দেখতে পেলেন। রাতের বেলা বাইরে বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলোতে তিনি অবয়বের চেহারা দেখতে পেলেন। তার গম্ভীর মুখে হাসি রেখা ফুটে উঠল। কালো হুডি পরা একটি 20 বছরের যুবক মিস্টার জ্যাক এর বিছানার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। মিস্টার জ্যাক তার মাথায় হাত বুলে দিচ্ছে। মিস্টার জ্যাক অশ্রু মিশ্রিত কণ্ঠে বলে উঠল, দাদু ভাই, আমাকে মাফ করে দে। তোকে আমি এত বছর আমার কাছ থেকে দূরে রেখে, কিন্তু এখন সময় এসে গেছে তোকে সবার সামনে এনে সবার মুখ বন্ধ করে দেওয়ার। মিস্টার জ্যাকের কথা শুনে সেই যুবকটি বলল, ইউ আর মাই সুপার হিরো দাদু। তোমাকে এখনো অনেক বছর বাঁচতে হবে আমার জন্য, আর আমি এখন সবকিছুর জন্য প্রস্তুত আছি। কিন্তু তার আগে আমাকে ব্যবসার সবকিছু সবার আড়ালে দেখতে হবে। সবার আসল চেহারা আমি মালিক হিসেবে নয়, বরং একজন সার্ভেন্ট কিংবা গরিব হয়েই দেখতে পারবো। আমাকে কিছুদিন সময় দাও। আমার দরকার শুধু একটা সুযোগ। 10 দিন পর আমাদের হোটেল দ্য রয়্যাল প্যালেসে
এই শহরের বিখ্যাত ব্যবসায়ী মিস্টার জনের বড় মেয়ের বিয়ে হবে। তিনি পুরো ম্যানশনের ফার্স্ট ক্লাস জায়গা বুকিং করেছেন। তুমি তো জানো আমার হোটেলে ধনী গরিব সবার জন্য বরাদ্দ, ফার্স্ট ক্লাস আর লাস্ট ক্লাস। তারা আগামী পরশু হোটেলে এসে পড়বেন। পুরো 7 দিন জুড়ে অনুষ্ঠান হবে। তুমি সেই সুযোগে সবার সাথে মিশে যেতে পারবে। তাহলে এখন শুধু সময়ের অপেক্ষা। এই কথা বলে ছেলেটি বেলকনি দিয়ে লাফ দিল। মিস্টার জ্যাক তার নাতির যাওয়ার দিক তাকিয়ে রইল। বস্তিতে সকাল হতে সবাই সবার খাবারের অর্থ জোগাতে বেরিয়ে পড়লেন। চায়ের দোকানে দেখা যায় কিছু বুদ্ধিজীবীওয়ালা লোকদের, যারা দেশের ভবিষ্যৎবাণী করতে ব্যস্ত, চা বিস্কুট খেতে খেতে। আমিও চায়ের দোকানে একটা ফাঁকা জায়গায় দেখে বসে পড়লাম। এমন সময় রাহুল এসে আমার সামনে বসলো। সে জিজ্ঞাসু দৃষ্টিতে কিছুক্ষণ তাকে আমাকে বলল, দোস্ত, গতকালকের পার্টিটা সেই ছিল, কিন্তু তুই এত টাকা পেলি কোথায়? নিজেকে স্বাভাবিক রেখে বললাম, টাকা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। রাহুল অদ্ভুত ভঙ্গিতে বলে উঠল, তোকে দেখলে আমার কেমন যেন লাগে। তোকে দেখলে মনে হয় তুই একটা চার্মিং প্রিন্স, সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াস। আঙ্কেল আন্টি আমরা সেই ছোট থাকতেই মারা যায়, এটা তুই আমাকে বলেছিস। তোর সাথে আমি সেই ছোট্ট থেকে আছি। আমরা যখন দিনমজুর করতে যাই তখন তুই রাজার মতো ঘুমোস, তাও তোর টাকা পয়সার অভাব হয় না। তুই তো মাঝে মাঝে কোথাও গায়েব হয়ে যাস। তাচ্ছিলে সুরে বললাম, তুই এমন ভাবে বলছিস যেন ইংল্যান্ড না বরং পুরো ইউরোপের প্রিন্স আমি। এইসব কথা বাদ দে, তোকে নিয়ে আমি ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। রাহুল প্রফুল্লিত হয়ে বলল, কি বলিস, ঘুরতে যাব? আমি বললাম, হ্যাঁ, তোকে এমন জায়গায় ঘুরতে নিয়ে যাবো যে তুই স্বপ্নে ভাবতে পারবি না। মনে হবে তুই স্বপ্ন দেখছিস। রাহুল তাচ্ছিল্য করে বলে, তুই এমন ভাবে বলছিস যেন আমাকে ইংল্যান্ডের সব থেকে বড় হোটেল দ্য রয়্যাল প্যালেসে নিয়ে যাবি। আমি ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি রেখে ফুটিয়ে বলি, আমি যদি বলি সেখানে নিয়ে যাব? রাহুল আমার দিকে হা করে তাকিয়ে আছে। রাহুলকে দেখে আমার হাসি পেল। আচ্ছা আচ্ছা, তুই সময় হলে দেখতে পাবি আমরা কোথায় যাব। তুই শুধু আগামী 1 সপ্তাহের জন্য ব্যাগ প্যাক করে রাখবি। আমরা আগামীকাল রওনা দিব। আজকে জনসন ম্যানশনে অনেক আনন্দ হচ্ছে, কারণ তাদের ফ্যামিলির বড় মেয়ের বিয়ে হবে। পুরো ম্যানশন সাজানো হয়েছে অনেক সুন্দর করে। মিস্টার জনসন, মিসেস জনসন ও তাদের মেয়ে মিম অরিমি বসে আছে কারুকাজ করা সোফায়। তাদের সামনে বসে আছে ইংল্যান্ডের অন্যতম নামিদামি ব্যবসায়ী নিক জর্জ। নিক হলো একজন ইউথ আইকন, যে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তার বাপ দাদার ব্যবসাকে 2-3 গুণ বৃদ্ধি করেছে কয়েক বছরের মধ্যে। নিকের পরিবারে শুধু তার মা মিসেস জর্জ আছে। মিসেস জনসন প্রফুল্লিত হয়ে জিজ্ঞাসা করে, তো মিসেস জর্জ, আমাদের পরীর মতো মেয়েকে কি আপনাদের পছন্দ হয়েছে? মিসেস জর্জ উত্তরে বলেন, ও হ্যাঁ, মিমকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার মনে হয় আমাদের কিছুক্ষণ একা কথা বলা উচিত, যাতে আমাদের নিজেদের মধ্যকার দূরত্বকে আরো কমিয়ে আনতে পারি। মিসেস জনসন নিকের অবদান শুনে বলে, কেন নয় মিম ডিয়ার, নিককে তোমার রুমে নিয়ে যাও। মিম অজ্ঞতা নিককে সাথে করে তার রুমে নিয়ে গেল। আর অন্যদিকে রিমি এক নজরে নিকের দিকে তাকিয়ে আছে। রিমির মা তা লক্ষ্য করায় রিমিকে এক সাইডে নিয়ে গেল। মিসেস জনসন রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি ওভাবে নিকের দিকে কেন তাকিয়ে আছিলে? মম, তুমি নিকের সাথে আমার বিয়ে দিয়ে দাও। নিক কি হ্যান্ডসাম, আর তাছাড়া সে ইউথ বিজনেস আইকন। ও ডিয়ার, তুমি এত বোকা কেন? আমি নিকের চেয়েও হ্যান্ডসাম ছেলেকে তোমার জন্য খোঁজে আনবো, যে মিলিয়নিয়ার নয় বরং বিলিয়নিয়ার হবে। আর তাছাড়া আমি নিকের ব্যাপারে খোঁজ নিয়েছি। নিকের ক্যারেক্টার ভালো না, এক মেয়ের সাথে বেশি দিন থাকতে পারে না। প্রতিদিন রাতে রেড এরিয়া থেকে সেখানকার সব থেকে সুন্দরী মেয়েকে নিয়ে আসে তার সাথে। তারপর কি হয় তা তোমাকে বলে বোঝাতে হবে না নিশ্চয়। তাহলে তুমি মিমের সাথে নিকের কেন বিয়ে দিচ্ছ? আর এই ব্যাপারে ড্যাড কি জানে? তোমার ড্যাড জানে না, আর তার জানার দরকারও নেই। আমি মিমের সাথে নিকের বিয়ে দিচ্ছি কারণ এতে আমাদের বিজনেস আরো বহুদূর এগিয়ে যাবে। নিক আমাদের বিজনেস ফান্ডে অনেক টাকা দিবে বলেছে। মিসেস জনসন ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে বলে। অপরদিকে মিম নিককে তার রুমে নিয়ে যায়। রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছে মিম। প্রিন্স ও প্রিন্সেসের দল দিয়ে সাজানো হয়েছে রুমটাকে।
নিক মিমের রুমের দরজা ভিতর দিয়ে আটকে দেয়। এটার কারণে মিম অনেক ঘাবড়ে যায়। মিম কিছুটা অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করলো, এ কি, আপনি রুমের দরজা কেন বন্ধ করলেন? নিক স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেয়, আপনি ভয় পাবেন না, আমাদের কথোপকথনের সময় কেউ যাতে আমাদের বিরক্ত না করে সেই জন্যই দরজা লক করেছি। আচ্ছা, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? মিম তাচ্ছিলের ভঙ্গিতে বলে, আমার আর কি পছন্দ অপছন্দ, আমার ড্যাড যা বলে তাই আমি নিঃশব্দে মেনে নেই। তার মানে আমাকে আপনার পছন্দ হয়নি, কিন্তু আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। আর এই বিয়েটা যে কোনো মূল্যই হবে। বিশেষ করে আপনার মম চায় যে আমাদের বিয়েটা হোক, কারণ এই বিয়ের পর আমি আপনাকে বিজনেস ডেভেলপ করার জন্য অনেক পাউন্ড দেব আমাদের ফাউন্ডেশনে। মিম নিকের কথা শুনে তাচ্ছিলের স্বরে বলে, আমি তো একটা পণ্য। এতদিন এরা আমাকে লালন পালন করে বড় করেছে, আর এখন আমাকে বিক্রি করে দিচ্ছে আপনার কাছে। আপনি তা ভাববেন না, বিয়ের পর আপনি খুব সুখেই থাকবেন। আমি একজন হ্যান্ডসাম ছেলে, আমাকে দেখে যে কেউ পছন্দ করে ফেলবে। আর আপনিও অনেক হট অ্যান্ড সেক্সি। মিম নিকের কথা বলার ধরন দেখে বিছানা থেকে উঠে দাঁড়ায়। মিমের ভয় পাওয়া চেহারা দেখে নিক হেসে দেয়। আমি এইরকমই, আমার অসংখ্য গার্লফ্রেন্ড আছে যাদের সাথে আমি প্রতিদিন রুম ডেট করি। আর তাছাড়া রেড লাইট এরিয়া সব থেকে সেক্সি মেয়ে আমার জন্য বুক করা থাকে। তবে আপনাকে প্রথম দেখার পর আমার আর সেই অখাদ্য কুখাদ্যে মন বসছে না। আপনার বিয়ে হলে আপনার সাথেই হবে, মাইন্ড ইট। এই কথা বলে নিক দরজা খুলে দিল। নিক রুম থেকে বের হয়ে গেল, কিন্তু সে রুমে উকি মেরে বলল, বাই দ্য ওয়ে, আপনার বোন রিমিও অনেক হট আর সেক্সি, কিন্তু আপনার থেকে নয়। এই বলে নিক চলে গেল। আর মিম কাঁদতে কাঁদতে নিজে বিছানায় শুয়ে পড়ল। মিমের কান্না শোনার মতো তার কাছে কেউ নেই। নিকের সাথে মিমের বিয়ে ঠিক করা হলো 17 তারিখে। আজকে 9 তারিখ। আগামীকাল সবাই ইংল্যান্ডের সব থেকে বড় আর বিলাসবহুল হোটেল দ্য রয়্যাল প্যালেসে পৌঁছে যাবে। তবে তাদের একটা আপত্তি আছে, আর সেটা হলো তারা লাস্ট ক্লাসের লোকদের সহ্য করতে পারে না। তাদের ধারণা লাস্ট ক্লাস অর্থাৎ নিম্নবিত্ত পরিবারের লোকজনের জন্ম হয়েছে দিনমজুর অথবা ভিক্ষা করে বেঁচে থাকার জন্য। পরের দিন সকালে আমি আর রাহুল বেরিয়ে পড়ি আমাদের ভাঙা সাইকেলে চড়ে। আমাদের পিঠে বড় বড় দুটি ব্যাগগুলোতে আমাদের জামা কাপড় রয়েছে। রাহুল আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আমি শুধু বলছি যে গেলেই দেখতে পাবি। একটু পর আমরা দ্য রয়্যাল প্যালেস হোটেলের সামনে এসে পৌঁছালাম। রাহুল হোটেলের দিকে হা করে তাকিয়ে আছে। 10 তলায় হোটেলের সর্বক্ষণে সব রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়। 1 তলায় শুধু রিসেপশন এবং অনেক বড় হল রুম। 3 তলা পর্যন্ত লাস্ট ক্লাসের লোক থাকবে। 7, 8, 9 ও 10 তলা ফার্স্ট ক্লাস লোকদের জন্য। 4, 5 ও 6 তলায় রয়েছে ব্যায়াম করার জন্য জিম, পার্লার, সেলুন সহ আরো অনেক কিছু। তাছাড়া ছাদে রয়েছে বিলাসবহুল সুইমিং পুল। নিচতলায় বাগানের সাথে বড় সুইমিং পুল আছে। তবে সব ফ্লোরের তুলনায় রুফ গ্রাউন্ড ফ্লোর অনেক বড় করে সাজানো হয়েছে। রাহুল বিস্মিত কণ্ঠে বলল, কিরে দোস্ত, এ আমাকে কোথায় নিয়ে এলি? আমি আমার বাপের জীবনও এত সুন্দর বিল্ডিং চোখে দেখিনি। পূর্বের নাই নিজেকে স্বাভাবিক রেখেই বলি, এটা ইংল্যান্ডের সব থেকে বড় হোটেল দ্য রয়্যাল প্যালেস। আমরা আগামী 7 দিন এই হোটেলে কাটাবো। রাহুল পূর্বের ভঙ্গিতে বলে, তুই কি আমার সাথে মজা করছিস নাকি? তোর মাথা খারাপ হয়ে গেছে। আমাদের মতো স্মাগলারদের এত বড় হোটেলে রুম কে দিবে? আর তাছাড়া আমাদের অত টাকা পয়সাও নেই এই হোটেলে থাকার মতো। আরে তুই এসব টেনশন করিস না, চল আমার সাথে। আমি রাহুলকে নিয়ে হোটেলের ভিতরে যাওয়ার দরজার দিকে যাচ্ছি, কিন্তু দারোয়ান আমাদের আটকে দিল। সে আমাদের চোখ দিয়ে কিরে ফেলছে। এমন সময় হোটেলের ম্যানেজার আসলো। ম্যানেজার আমাদের দেখা মাত্রই আমাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিল। কি দরকার তোমাদের? আমরা কাউকে ভিক্ষা দেই না, তোমরা যেতে পারো। আমাদের স্পেশাল গেস্ট এখনই চলে আসবে। আমি পূর্বের ন্যায় স্বাভাবিক ভঙ্গিতে বলি, জি আমরা এই হোটেলে থাকতে এসেছি আগামী 7 দিনের জন্য। আমার কথা শুনে হোটেলের ম্যানেজার আমাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। তারপর খানিকটা হেসে বলে, তোমরা কি আমার সাথে ফান করছো? আয়নাতে তোমাদের চেহারা দেখছো কখনো? এই হোটেলে এক একটা রুমের প্রাইস জানা আছে তোমাদের? আমি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বললাম, আমরা লাস্ট ক্লাসে থাকতে এসেছি, এতে তো আপনাদের কোনো আপত্তি নেই। ম্যানেজার কিছু বলবে তার আগেই হোটেলের এরিয়ায় অনেকগুলো কস্টলি ব্র্যান্ডের গাড়ি প্রবেশ করলো। ম্যানেজার দ্রুত গাড়িগুলোর দিকে এগিয়ে গেলেন। গাড়ি থেকে অনেক লোক নেমে আসলো যাদের আমি চিনি না, কিন্তু ম্যানেজার তাদের মধ্যে একজন 50 বছর লোককে মিস্টার জনসন ও তার পাশে 40 বছর মহিলাকে মিসেস জনসন বলে অভিহিত করলেন। তাদের পেছনে গাড়ি থেকে অনেকে নেমে আসলো। একজন 45 বছরের মহিলাকে মিসেস জর্জ ও একজন 25 বছরের যুবককে মিস্টার নিক জর্জ বলে অভিহিত করলেন। মিসেস জনসনদের গাড়ি থেকে অল্প বয়সী দুটা সুন্দরী মেয়ে বের হলো।
দুজনের বয়সে সেম মনে হচ্ছে। মিস্টার জনসন একজনকে রিমি ও আরেকজনকে মিম বলে ডাক দিলেন। আমি আর রাহুল তাদের দিকে হা করে তাকিয়ে আছি। রাহুল তাকিয়ে আছে তাদের দামি গাড়ি ও জামা কাপড়ের দিকে, কিন্তু আমি তাকিয়ে আছি মিম নামক মেয়েটির দিকে। এরকম পরিমতো মেয়েকে আমি জীবনেও দেখিনি। চেহারায় বাঙালি ও ইংরেজ উভয় ছাপ রয়েছে। তারা একে একে আমাদের সামনে দিয়ে হোটেলের ভিতরে প্রবেশ করলেন। মিসেস জনসন ও মিস্টার নিক জর্জ আমাদের দেখে নাক সিটকালেন। হয়তো আমাদের নোংরা জামা কাপড় দেখে তাদের অস্বস্তি হচ্ছে। আমি এখনো মিমের দিকেই তাকিয়ে আছি। মিম আমার সামনে দিয়ে যাওয়ার সময় একবার আমার দিকে তাকালো। আহ, কি মায়াবী চোখ! ঘায়েল করে দিয়েছে আমাকে। আমার দিকে তাকিয়ে এসে তার চোখ জোড়া নিজের দিকে করে হোটেলের ভিতরে প্রবেশ করলো। তবে সবার মতো সে আমাদের দেখে অস্বস্তিকর চাউনিতে তাকায়নি। তারা সবাই ভিতরে যাওয়ার পর ম্যানেজার আমাদের সামনে এসে বলে, তোমার লাস্ট ক্লাসে উঠতে চাইলে উঠতে পারো, তবে আগামী 7 দিন ধরে এখানে অনেক বড় বিয়ের অনুষ্ঠান হবে। তারা তোমাদের মতো লাস্ট ক্লাসের লোক সহ্য করতে পারে না, তাই তাদের সামনে যাবে না এবং 3 তলার উপরে ওঠার সাহসও করবে না। রাহুল ব্রোকস্কায়, কেন? আমরাও তো টাকা দিয়েই থাকবো, তাহলে আমরা সাদে কেন যেতে পারবো না? আমি রাহুলকে ইশারায় চুপ থাকতে বললাম। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার কিংবা ওনাদের কোনো ডিস্টার্ব করবো না। ম্যানেজার আমার কথা শুনে তৎক্ষণাৎ চলে যায়। আমরা হোটেলের ভিতরে ঢুকলাম। এত বড় হল রুম দেখে আমাদের চোখ আবার কপালে উঠলো। একটা ফুটবল গ্রাউন্ডের মতো বিশাল হল রুম, যেখানে সোফায় বসে আছে কিছু মানুষ। তারা ঝুলন্ত স্মার্ট টিভি দেখছে। এক পাশে আছে রিসেপশন, সেখানে তাকাতে আমার নজর কাড়লো মিম নামক মেয়েটির দিকে। তারা হয়তো চাবির জন্য অপেক্ষা করছে। মিম তার চুলগুলো কানের পিছনে গুজে আবার আমার দিকে তাকালো। এই মিষ্টি চাহনি দেখে আমি আবারও ঘায়ল হয়ে গেলাম। তারা লিফটে করে উপরে চলে গেল। আমি লিফটের দিকে যেতেই দেখলাম সেখানে লেখা আছে অনলি ফর ফার্স্ট ক্লাস পিপল, মানে লাস্ট ক্লাসের লোকেরা কোনো লিফট ব্যবহার করতে পারবে না। আমি রিসেপশনে গিয়ে আমাদের জন্য একটা ডাবল বেড সিঙ্গেল রুম নিলাম। তারপর সিঁড়ি বেয়ে উপরে গেলাম 3 তলায়। লাস্ট ক্লাসদের জন্য এত সুন্দর ব্যবস্থা থাকলে ফার্স্ট ক্লাসদের জন্য কি ব্যবস্থা থাকবে সেটা ভাবতে ভাবতে আমার গায়ে কাটা দিয়ে উঠলো। আমরা রুমে ঢুকলাম। এত বড় রুম দেখে রাহুল লাফালাফি শুরু করে দিয়েছে। প্রফুল্লিত হয়ে বলে, দোস্ত, এই রুমটা তো আমাদের বস্তির 3টে কুড়ে ঘরের থেকেও বড়। আমি কিছু না বলে বেলকনিতে গেলাম। চারদিকে যেদিকেই তাকাই সেদিকেই হোটেলের সীমানা। একটা বড় এরিয়া জুড়ে হোটেলের অবস্থান। আমি আর রাহুল ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। আমাদের নিচ থেকে নিচে গিয়ে খেয়ে আসতে হবে। আর অন্যদিকে কি করলে ক্লাসদের লোকেরা নিজেদের রুমে বসে খাবার পেয়ে যাচ্ছে। রাতে রাহুল ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। আমাদের শরীর এমনিতে দুর্বল, এত দূর পথ সাইকেল দিয়ে আসায়, কিন্তু আমার ঘুম আসছে না। লাস্ট ক্লাসের লোকেরা যেখানে যেখানে যেতে পারে সেসব জায়গায় ঘুরে দেখার জন্য আমি বের হলাম রুম থেকে। রাহুল পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি রুম থেকে বেরিয়ে করিডোর ধরে এগোতে থাকলাম। বেশি রাত না হয় এখনো রুম থেকে কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। 3rd ফ্লোরের সিঁড়িতে থেমে গেলাম। এখান থেকে উপরে গেলে ফার্স্ট ক্লাস লোকদের এরিয়ায় প্রবেশ করব, কিন্তু তার আগে আমাকে দেখতে হবে লাস্ট ক্লাসের লোকেরা কিরকম জীবনযাপন করে। আমি 2 তলায় নেমে করিডোর ধরে এগোচ্ছি। এমন সময় আমার সাথে আমার সমবয়সী একজনের সাথে পরিচয় হলো। তার থেকে জেনে নিলাম যে লাস্ট ক্লাস লোকেরা এই হোটেলে নিজেদের একটা আলাদা দুনিয়া বানিয়ে নিয়েছে। আমিও তার পিছু পিছু সেই জায়গায় গেলাম। 1 তলায় নেমে হোটেলের পিছনে বাগান পেরিয়ে একটা বড় হল রুম আছে, যা লাস্ট ক্লাস লোকেদের জন্য বরাদ্দ। এখানে এসে জানতে পারলাম এই হোটেলের মালিক মিস্টার জ্যাক ফার্স্ট ক্লাসদের মতো লাস্ট ক্লাসদের জন্য অনেক সুন্দর সুবিধা করে রেখেছে। হল রুমে প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলাম একটা আলাদা দুনিয়া। আমরা বস্তিতে যেরকম মজা আনন্দ করি, এখানেও সেরকম সবাই আনন্দ করছে। একজন ডিজে গান বাজাচ্ছে, মৃদু আওয়াজে, আর গানের তালে সবাই নাচছে। বুড়ো থেকে যুবক যুবতী, বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে সবাই নিজেদের মতো আনন্দ করছে। আমিও সবার সাথে সময় কাটাতে থাকি। জায়গাটা একটা ক্লাবের মতো বললেও চলে। মিম তার রুমে শুয়ে আছে। তার কিছুতেই ঘুম আসছে না। সে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। 4 দিন রাতে আশেপাশের দৃশ্য খুবই মনোরম লাগছে তার কাছে। এমন সময় তার রুমের দরজায় কেউ নক করলো। এত রাতে রিমি ব্যতীত আর কেউ আসবে না, এইভাবে মিম রুমের দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে নিক ঢুলে ঢুলে রুমে ঢুকে পড়লো। মিম বিস্ময়কর কণ্ঠে বলল, একে আপনি এত রাতে এখানে কেন? নিক কিছু না বলে রুমের দরজা লাগিয়ে দিল। নিকের মুখ থেকে তীব্র মদের গন্ধ পাচ্ছে মিম। মিম রাগান্বিত স্বরে বলে, আপনি নেশা করে এসেছেন? আপনি আমার রুম থেকে এক্ষুনি বের হয়ে যান। নিক একটা শয়তানি হাসি দিয়ে বলে, আমি তো বের হওয়ার জন্য রুমে আসিনি। তোমাকে দেখার পর আমার আর কোনো নেশাই ধরছে না। তোমার রূপের নেশায় যে আমি আসক্ত হয়ে গেছি,
আমার এখন নেশা কাটাতে তোমাকে চাই। এই বলে নিক মিমের দিকে এগোতে থাকে। মিমও পিছুপা হতে থাকে। মিম এবার আকুতি স্বরে বলে, আপনি আমার দিকে কেন এগোচ্ছেন? আপনি দয়া করে এই রুম থেকে চলে যান। মিমের ভয়ার্ত কণ্ঠ যেন নিকের কানে যায়নি। নিক পূর্বের ন্যায় মাতাল কণ্ঠে বলে, তোমার সাথে আমার বিয়ের কথা ঠিক হওয়ার পর আমি আর কোনো মেয়ের সাথে রুম ডেট করিনি, কিন্তু আজকে আর সহ্য হচ্ছে না, তাই তোমার সাথে আজকে ফুর্তি করব। নিক কিছু করার আগে মিম নিককে ধাক্কা দিয়ে দরজা লক খুলে রুম থেকে বের হয়ে যায়। সে 9 তলা থেকে 7 তলায় সিঁড়ি বেয়ে নেমে পড়ে, কিন্তু পিছনে নিককে না আসতে দেখে সে চুপি চুপি সিঁড়ি বেয়ে উঠে পড়ে। 8 তলায় রিমির রুমের সামনে দিয়ে যেতেই রিমির রুমের ভিতর থেকে গোমরানির শব্দ শুনতে পেল মিম। রিমির রুমের দরজা এত রাতে খোলা দেখে সে আরো অবাক হলো। মিম রিমির দরজা হালকা ফাঁকা করে দেখে তার হবু বর নিক তার সৎ বোন রিমির সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে। এ দৃশ্য দেখে মিম হতবাক হয়ে গেল। রিমি যে নিককে পছন্দ করত এটা মিম রিমির চোখ দেখে বুঝে গেছিল, কিন্তু তাই বলে সে নিকের সাথে বেড শেয়ার করবে? এই দৃশ্য সে সহ্য করতে না পেরে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল। 9 তলায় তার রুম পেরিয়ে এবং 10 তলায় তার বাবার রুম পেরিয়ে সে সোজা ছাদে চলে গেল। ছাদে দেওয়ালের এক কোণে বসে বসে কাঁদতে থাকে। নিক রিমির সাথে খারাপ কাজ করছে বলে সে কাঁদছে না, বরং তার বিয়েটা একটা জানোয়ারের সাথে হচ্ছে বলে সে কাঁদছে। কিন্তু সে কাকে কি বলবে? রাত পেরোলেই পরের দিন এসে পড়বে। অতঃপর পরের দিন অর্থাৎ পরশু দিন তাদের এঙ্গেজমেন্ট। আমি ছোট ছেলে মেয়েদের সাথে নাচতে নাচতে ভীষণ ক্লান্ত হয়ে গেছি। ছেলে মেয়েদেরও ভীষণ ঘুম পাচ্ছে, তাই আমি তাদেরকে ঘুমাতে পাঠিয়ে দিলাম। সবাই নিজ নিজ রুমে চলে যাচ্ছে। আমিও বেরিয়ে পড়লাম হল রুম থেকে। যেহেতু লিফট আমাদের মতো লাস্ট ক্লাস লোকেদের জন্য না, তাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি। 3য় তলায় উঠতে আমার মন উসকুস করতে থাকে জানার জন্য যে ফার্স্ট ক্লাস লোকেরা কিভাবে থাকে। তাই কৌতূহলবশত আমি নিজের রুমে না গিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি। তবে এখন আরেক ঝামেলা হলো, সিসিটিভি ক্যামেরা। আমি হাঁটতে হাঁটতে 5 তলায় কন্ট্রোল রুমে উকি মেরে দেখি সবাই ঘুমাচ্ছে। বাহ, এই নাকি দেশের সব থেকে বড় হোটেল, যেখানকার সব সিকিউরিটি ম্যান ঘুমাচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে আমি এগোতে থাকি। হঠাৎ আমার খেয়াল আসলো যে আমি লিফট ব্যবহার করে উপরে উঠতে পারি, কিন্তু সেই খেয়াল সেখানে মাটি চাপা দিয়ে দিই, কারণ লিফট আমাদের সোজা উপরে নিয়ে যাবে আর করিডোর ধরে এগোলে সব জায়গায় নিজ চোখে চোখে দেখতে পারবো। আমি সিঁড়ি বেয়ে এগোতে থাকি। জিম, পার্লার, ডিস্কো, সেলুন, ক্লাব ইত্যাদি পার হয়ে 7 তলায় আসলাম। এখান থেকে ফার্স্ট ক্লাস লোকেদের রুম শুরু। সামনে দেখার মতো কিছুই নেই, তবু কেন জানি মনে হলো একবারে ছাদ পর্যন্ত যাই। তাই আমি আবার সামনে এগোতে থাকি। এগোতে এগোতে 8 তলার একটি রুমের সামনে যেতেই আমার কানে অদ্ভুত শব্দ আসলো। আমি শব্দের উৎস খুঁজে দেখি রুমের একটা দরজা খোলা। আমি দরজার ফাঁক দিয়ে দেখতে পাই 2 জন অশ্লীল কাজকাম করছে। তবে আমি শখ খেলাম এটা দেখে যে ছেলেটা হলো আজকে দেখা সেই কোটিপতি ছেলে নিক, যার বিয়ে হতে চলেছে আমার দেখা সব থেকে বড় সুন্দরী মেয়ে অর্থাৎ মিমের সাথে। আর নিক মিমের সাথে খারাপ কাজ করছে? না, এই দৃশ্য দেখা আমার পক্ষে সম্ভব না। আমি রুমে থেকে চোখ সরাবো এমন সময় মেয়েটির চেহারা দেখে আমি টাসিয়ে খেলাম। আর এটা তো মিম না, এটা তো মিমের বোন রিমি। আমি চোখ সরিয়ে এগোতে থাকি সামনের দিকে আর ভাবতে থাকি বড় লোকদের সব অদ্ভুত কারবার। যার সাথে কিছুদিন পর বিয়ে হবে তার বোনের সাথে কিনা সে বেড শেয়ার করছে। বাহ, কি ক্যারেক্টার বাবা। এসব ভাবতে ভাবতে ছাদের সামনে এসে পড়ি। পা ব্যথা হয়ে গেছে এত দূর আসতে আসতে। ছাদে তো কেউ নেই, তাহলে ছাদে গিয়ে লাভ নেই। যেই চলে যাব তখনই আমার কানে কান্নার আওয়াজ আসলো। কণ্ঠ একজন মেয়ের। এত রাতে ছাদ থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ কিভাবে আসবো? ভূত টুত নয় তো? না, ভূত না, পেতনি হবে সম্ভবত। দূর, কিসের কি ভাবছি আমি? ভূত পেতনি বলে কিছুই নেই। মনে কিছুটা স্বাভাবিক যুগে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে আমি আরো অবাক। নিচের হলরুম থেকে ছাদ আরো বিশাল। এক পাশে বিশাল সুইমিং পুল, আরেক পাশে বাগান, অন্যদিকে খোলা জায়গা। আমি কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে খোলা জায়গায় চলে যাই। সেখানে গিয়ে দেখি একটি মেয়ে ছাদের দেওয়াল ঘেঁষে খোলা আকাশের দিকে তাকিয়ে কান্না করছে। উল্টো দিকে তাকিয়ে থাকায় আমি মুখ দেখতে পাচ্ছি না। আমি ঘড়িতে টাইম দেখি রাত 2টা বাজে। আমি মেয়েটির উদ্দেশ্যে বললাম, রাত 2টা বাজে নির্জন ছাদে এসেছেন, তার মানে আপনার ভয় বলতে কিছুই নেই। আমার কথা শুনে মেয়েটা আমার দিকে ঘুরে তাকায়। আমি মেয়েটিকে দেখে আবার অবাক হই, কারণ এই মেয়েটি তো মিম, যাকে দেখে আমি ক্রাশ খেয়েছি। এই চাঁদের রাতে চাঁদের আলো সোজা মিমের মুখে পড়েছে বলে তাকে দেখতে আরো রূপবতী মনে হচ্ছে। মিম আমাকে দেখে দ্রুত তার চোখের পানি মুছে ফেলে। আমি আবারও মিমকে বললাম, না না, অশ্রু জল মুছবার দরকার নেই, কাঁদলে আপনাকে অনেক মায়াবী দেখা যায়। আর আমার কথায় মিম চমকে উঠলো। মিম একটু আগের ঘটনা ভুলে গিয়ে তার ঝাঁঝালো কণ্ঠ শুনিয়ে দিল আমাকে। এক্সকিউজ মি,
আপনি কে আর এখানে কি করছেন? আমি স্বাভাবিক ভঙ্গিতে বলি, আমাকে কি চিনতে পারছেন না? মিম একটু ভেবে বলে, আপনাকে সকালে রিসেপশনে দেখেছিলাম। আপনি তো লাস্ট ক্লাসের লোক, তাহলে এখানে কি করছেন? আমি ইনোসেন্ট ফেস নিয়ে বললাম, যা বাবা, আমি ভেবেছিলাম আপনি এসব বড়লোকের মতো অমানুষ নন, কিন্তু এখন তো দেখি আপনি বড়লোকদের মতো হৃদয়হীন। মিম থতমত খেলো। সে দ্রুত নিজেকে সামলে বলে, আরে না না, আমি সেটা বলতে চাইনি। এত রাতে আপনাকে এখানে দেখে চমকে গেছি, তাই জিজ্ঞেস করলাম। আমি মিমকে পাল্টা প্রশ্ন করলাম, একই প্রশ্ন তো আমিও করতে পারি। এত রাতে আপনি ছাদে এসে কান্না করছেন কেন? কারণটা কি জানতে পারি? মিম দ্রুত ঘুরে নিজের বাম হাতের উল্টো পাশ দিয়ে নিজের চোখের জল মুছে নিল। অতঃপর আমার দিকে ঘুরে বলে, আমি কোথায় কান্না করছিলাম? আমার ঘুম আসছিল না, তাই এখানে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। আমি আর চোখে তাকিয়ে বললাম, হায় হায়, নিজের হবু স্বামী যদি নিজের বোনের সাথে বেড শেয়ার করে, তাহলে মন মানসিকতা আর কি ভালো থাকতে পারে তার? আমি আন্দাজে ঢিল মারলাম। জানি না মিম জানে কিনা, কিন্তু আমার কথা শুনে মিম ঘাবড়ে উঠলো। তার মানে ঢিল ঠিক জায়গায় লেগেছে। মিম কেঁপে কেঁপে জিজ্ঞাসা করলো, আপনি কি সব আবল তাবল কথা বলছেন? আমি সবসময় ন্যায় স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেই। আমার কথা শুনে আপনি বিচলিত হয়ে গিয়েছিলেন, তার মানে আমি যা বলেছি সত্যি আর আপনি জানেন? মিম আমার কথা শুনে চুপ হয়ে গেল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। মিমের অশ্রু দেখে আমার খুব মায়া হলো তার প্রতি। আপনি প্লিজ কাঁদবেন না, আপনাকে কাঁদতে দেখে আমার ভালো লাগছে না। কাঁদবো না তো কি করব? আমি এখন পিঞ্জরায় বদ্ধ পাখির মতো, নিজের কোনো স্বাধীনতা নেই। আমার বিয়ে এমন একজনের সাথে হচ্ছে যে কিনা আমার বোনের সাথেই। এতটুকু বলে আবার কাঁদতে থাকে। তাহলে আপনি আপনার বাবা মায়ের কাছে বলে দিচ্ছেন না কেন যে আপনি মিস্টার নিককে বিয়ে করবেন না? আমার প্রশ্ন শুনে মিম অসহায়ত্বের সুরে বলল, এই কাজটা যদি আমি পারতাম তাহলে অনেক আগেই করতাম। আমি আমার বাবাকে খুবই সম্মান করি, তার কথার বিরুদ্ধে আমি কখনো যেতে পারবো না। আমি মিমের কথা শুনে চুপ হয়ে গেলাম। মিমের সাথে কথা বলে এতটুকু তো বুঝলাম যে মিম পরিস্থিতির শিকার। মিম যখন বুঝতে পারলো সে বাইরের কাউকে, অর্থাৎ আমাকে তার পারিবারিক সমস্যার কথা বলে দিচ্ছে, তখন সে আমাকে বলল, আমি আপনাকে কেন এসব বলছি? আর তাছাড়া আপনি দ্রুত চলে যান এখান থেকে। ফার্স্ট ক্লাসের কেউ আপনাকে দেখলে ঝামেলা হয়ে যেতে পারে। এই বলে মিম ছাদ থেকে চলে গেল। আমি মিমের যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমি মনে মনে নিজেকে বলি, রাকিব, তোর এখন অনেক কাজ। এসব ঝামেলা থেকে মিমকে উদ্ধার করে তোর নিজের করে নিতে হবে। তুই পারিস মিমকে সুখময় জীবন দিতে। এসব ভেবে আমার মনে পড়লো আমার মতো বস্তির ক্ষেত কিভাবে কোটিপতির মেয়েকে সুখ দিতে পারে। এসব ভাবতে ভাবতে নিচে নেমে গেলাম। তবে এখন সিঁড়ি বেয়ে নামার শক্তি নেই শরীরে, তাই লিফটের কাছে গেলাম। লিফটের ভিতরে গিয়ে দেখি লিফটম্যান এখন ঘুমাচ্ছে। এই সুযোগে আমি লিফট ব্যবহার করে 3 তলায় নেমে পড়লাম। তবে লিফটে সিসিটিভি ক্যামেরায় আমার ছবি অবশ্য ফুটে উঠেছে, তাই আমি কন্ট্রোল রুমে গিয়ে যেসব পয়েন্টে গিয়েছি সেই সব পয়েন্টের ফুটেজ ডিলিট করে দিলাম। তারপর নিজের রুমে গিয়ে আরামসে একটা ঘুম দিলাম, কারণ আগামীকাল থেকে যে আমার অনেক কাজ। আমার মনে যে এখন মিমেরই বসবাস। সকালে ঘুম থেকে উঠে দেখি রাহুল আগে থেকেই উঠে গেছে, আর এটাই স্বাভাবিক, কারণ আমি রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি। আমিও ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। আমার চোখ শুধু মিমকে খুঁজছিল, কিন্তু পরক্ষণে মনে পড়ে গেল যে ফার্স্ট ক্লাসদের জন্য ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়, তাই আমি আর না ভেবে খেতে শুরু করলাম। মিম খেয়ে দিয়ে সোজা রিমির রুমে চলে গেল। হঠাৎ মিমের আগমনে রিমি অবাক হয়ে গেল। রিমি অবাক ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, এ কি, তুই এখন এখানে এই সময়? মিম রাগান্বিত কণ্ঠে বলল, আমি তোকে শুধু এতটুকুই বলতে এসেছি যে তোর যদি নিককে ভালোই লাগে তাহলে তাকে বিয়ে করে ফেল না। এভাবে রাতে বেড শেয়ার করার কি মানে আছে? মিমের কথায় রিমি ভড়কে যায়। তুই যেহেতু জেনে গেছিস তাহলে এটাও জেনে নে যে নিক আমার ক্রাশ। নিকের মতো হ্যান্ডসাম ছেলের সাথে যে কেউ হ্যাং আউট করতে চাইবে, তবে আমি নিককে বিয়ে করব না। মম তো আমার জন্য আরো বড় লোক আর হ্যান্ডসাম ছেলে খুঁজেছে। এই হোটেলের মালিকের নাতি, অর্থাৎ পুরো ইউরোপের টপ কোটিপতির মধ্যে একজন তার বংশধর। তুই যাকে ইচ্ছে তাকে বিয়ে কর, আই ডোন্ট কেয়ার। মিম রেগে মেগে রিমির রুম থেকে বের হয়ে যায়। আমি আর রাহুল হোটেল ঘুরে ফিরে দেখছি। রাহুল গতকালের ন্যায় বিস্মিত কণ্ঠে বলল, আমার এখনো যেন মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি।
আমি এখন বিশ্বাস করতে পারতেছি না যে আমি এই হোটেলে এক রাত থেকেছি। আমি পূর্বের ন্যায় স্বাভাবিক ভঙ্গিতে বললাম, আরে 6 রাত বাকি আছে, তাছাড়া তুই এই হোটেলের রাতের কথা জানিস না। গতকাল তুই গরুর মতো ঘুমিয়েছিস, অথচ আমি এই হোটেলের আসল চমক গতকাল দেখেছি। বড় থেকে ছোট সবাই পার্টি করে রাতে। সে পার্টি দেখলে মনে করবি ফার্স্ট ক্লাস লোকেদের চেয়ে লাস্ট ক্লাস লোকেরা আরো বেশি আরামায়েশ করে। রাহুল প্রফুল্লিত হয়ে ওঠে। সে বলে, তাহলে তো আজকে আমিও পার্টি করব। আজকে ফার্স্ট ক্লাসের লোকেরা তাদের পার্টি করবে, আর আমরা লাস্ট ক্লাসের লোকেরা নিজেদের পার্টি করব। আমি ভুরকুচকে জিজ্ঞাসা করলাম, ফার্স্ট ক্লাসের পার্টি মানে? রাহুল বলল, আরে তুই জানিস না, আজকে সন্ধ্যায় বড় লোকদের পার্টি হবে ছাদে। শুনেছি কার যেন এঙ্গেজমেন্টের পার্টি হবে। আমি রাহুলের কথা শুনে বুঝলাম যে আজকে মিমের এঙ্গেজমেন্ট পার্টি হবে। তাহলে আজকে তো আমাকে পার্টিতে যেতেই হবে। সন্ধ্যা হতে মিম চলে গেল ছাদে। অনেক সুন্দর করে ছাদ সাজানো হয়েছে, আর অন্যদিকে আমিও রেডি হয়ে পড়লাম। রাহুল আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কিরে কোথাও যাবি এখন? আমি দরজার কাছে এসে বললাম, ফার্স্ট ক্লাসদের পার্টিতে যাব। রাহুল চমকে গেল। সে বলল, তোর মাথা খারাপ নাকি? সেখানে আমাদের যাওয়া নিষেধ। আমি বাঁকা হাসি দিয়ে বলি, সেটা তোদের মতো বোকাদের জন্য, আমার মতো ইন্টেলিজেন্টের জন্য নয়। আমি রুম থেকে বের হয়ে পড়লাম, সিঁড়ি বেয়ে এগোতে থাকি। আজকে যেহেতু ছাদে পার্টি হচ্ছে, তাই পুরো হোটেলের কোটিপতি গ্রাহকরা ছাদে গিয়েছে। আমিও চুপি চুপি চলে গেলাম। আমি ছাদে যাওয়ার পর সবার চক্ষু আড়াল করে বাগানের দিকে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখি সবাই অনেক দামি দামি জামা কাপড় পরে আছে। আমি নিজের দিকে তাকিয়ে একটা পুরান শার্ট, কম দামি প্যান্ট আর স্যান্ডেল। এক কোণে বদমাস ম্যানেজারকেও দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমার চোখ শুধু এখন মিমকে খুঁজছে। সবাই ড্রিঙ্ক করছে। হঠাৎ দেখতে পেলাম মিম তার বাবা মায়ের সাথে দাঁড়িয়ে আছে। আমি মিমের দিকে এগোচ্ছি, এমন সময় একজন ওয়েটারের সাথে ধাক্কা খেলাম। ফলস্বরূপ তার ড্রিঙ্কসের ট্রে তার হাত থেকে পড়ে যায়। ট্রে পড়ার শব্দে সবাই আমার দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে। ম্যানেজার আমাকে দেখা মাত্রই চিনে ফেলেছে। ম্যানেজার আমার সামনে এসে সোজা আমার কলার ধরল। ম্যানেজারকে দেখেই বোঝাচ্ছে সে আমার উপর ভীষণ ক্ষুব্ধ। সে দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি আগেও বলেছিলাম যে তুই ফার্স্ট ক্লাসদের এরিয়ায় আসবি না, কিন্তু তুই তো সোজা ছাদে চলে এসেছিস। ম্যানেজারের কথায় মিম ও নিকের পরিবার আমার কাছে আসলো। মিস্টার জনসন জিজ্ঞাসা করলো, কি হয়েছে ম্যানেজার? ম্যানেজার এবার বিনয় সুরে বলল, আই এম সরি স্যার, এই লাস্ট ক্লাসের ছেলে আপনাদের পার্টিতে চলে এসেছে। মিসেস জনসন পূর্বের ন্যায় আমাকে দেখে নাক ছিটকিয়ে বলল, দেখতে তো বস্তির ছেলে বলে মনে হচ্ছে। আপনার এই হোটেলে এদের মতো খ্যাতদের কেন থাকতে দেন? ম্যানেজার উত্তর দিল, আমি কি করব ম্যাম, আমাদের এই হোটেলের মালিক মিস্টার জ্যাক গরিবদের অনেক ভালোবাসেন, তাই তিনি গরিবদের থাকার জন্য রুম বানিয়েছেন। তবে তারা ফার্স্ট ক্লাস এরিয়ায় প্রবেশ করতে পারবেন না। কিন্তু এই স্ল্যাম ডগ আপনাদের পার্টিতে আসার দুঃসাহস দেখিয়েছে। আমি এখন কি করব বুঝতেছি না। এমন সময় আমার মাথায় একটা প্ল্যান আসলো। আমি মিমের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি জিজ্ঞাসা করলাম, আপনি কি কিছু বলবেন না? আমার প্রশ্ন শুনে সবাই অবাক হয়ে মিমের দিকে তাকালো। মিম আমার দিকে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। মিম কি বলবে বুঝতে পারছে না। নিক অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, মিম, তুমি এই খেত ছেলেকে চিনো নাকি? মিম কিছু বলবে তার আগে আমি শুরু করলাম। আমি বলছি, আসলে একদিন মিম ম্যাডামকে কয়েকজন ছিনতাইকারী ধরেছিল। তখন আমি আমার বস্তির বন্ধুদের সহায়তা নিয়ে ম্যাডামকে বাঁচিয়েছিলাম। গতকাল যখন ম্যাডাম আমাকে হোটেলে দেখলেন, তখন তিনি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমাকে এই পার্টিতে ডেকেছেন। মিস্টার জনসন কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, মিম, তোমাকে কবে ছিনতাইকারী ধরেছিল? যাই হোক, এই ছেলেটা যেহেতু আমার মেয়েকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, সেই জন্য এই ছেলে আমাদের সকল পার্টিতে অংশ নিতে পারবে। নিক আপত্তি জানিয়ে বলে, কিন্তু এইরকম ছেলে কি আমাদের মতো ভিআইপি পার্টিতে নিজেকে মানিয়ে নিতে পারবে? তার চেয়ে বরং কিছু টাকা দিয়ে বিদায় করে দেই। মিস্টার জনসন ক্ষুব্ধভাবে বলল, আমার মেয়ে আমার কাছে অমূল্য। আমার মেয়ের জীবনকে আমি কখনো টাকা দিয়ে মাপি না। আমি যা বলেছি তাই ফিক্সড। মিস্টার জনসনের কড়া কথায় মিসেস জনসনও আর কিছু বলতে পারেনি। আমি মিমের দিকে তাকিয়ে দেখি মিমের চোখ অশ্রুতে টলমল করছে। এই অশ্রুর কারণ আমি জানি না। সবাই নিজেদের মতো আনন্দ করতে থাকে। অন্ধকার হয়ে এসেছে, ঠিক করে কাউকে দেখা যাচ্ছে না। লাইটগুলো ডিম করে রেখেছে। সবাই মিউজিকের তালে নাচছে আর কেউ কেউ এনজয় করছে। আমি মিমকে খুঁজছি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। হাঁটতে হাঁটতে বাগানের এক কোণে চলে গেলাম। এখানে কোনো মানুষ নাই। হঠাৎ করে মিম এসে আমার হাত ধরে বাগানের ভিতরে নিয়ে গেল।
আপনি এখানে, আর আমি কিনা আপনাকে সব জায়গায় খুঁজছি। তার আগে বলুন, আপনি এমন কাজ কেন করলেন? যাক বাবা, আমি আবার কি করলাম? কি করেছেন মানে? একে তো বিনা অনুমতিতে এখানে চলে এসেছেন, তার উপর মিথ্যা কথা বলে আমাকে ফাঁসিয়ে দিয়েছেন। আপনি এত বড় মিথ্যুক আমি জানতাম না। আমার কথা বাদ দিন, আগে বলুন আপনার বাবার কথা শোনার পর আপনার চোখে পানি কেন এসেছিল? আমার প্রশ্ন শুনে আমি বৃথা মিথ্যা বলার চেষ্টা করলো। আমার চোখে পানি কখন? আমি নিজেও জানি না। মিথ্যে বলে লাভ নেই, আমি কিন্তু সব খেয়াল করেছি। মিম নরম কণ্ঠে বলল, আসলে আমার জন্য, আমার বাবার প্রতি এই ভালোবাসা দেখার জন্য আমি এই বছরের পর বছর অপেক্ষা করেছি। আমি আপনাকে এখানে নিয়ে এসেছি ধন্যবাদ দেওয়ার জন্য। আপনার জন্যই আমি আমার বাবার ভালোবাসা দেখতে পেয়েছি। আমি ভাব নিয়ে বললাম, ধন্যবাদ তো আমার প্রাপ্য। তাছাড়া এখানে আসার প্রধান উদ্দেশ্য হলো আপনার ফ্যামিলি মেম্বারদের সম্পর্কে জানা। আমি যা বুঝলাম তাতে আমার মনে হয় আপনার বাবা ব্যতীত আর কেউ আপনাকে নিয়ে ভাবে না। মিম একটা মলিন হাসি দিয়ে বলল, তা আমার জানা আছে, তবে আমার মনে হয় না আপনার এখানে বেশিক্ষণ থাকা উচিত, কারণ নেক আপনার দিকে কেমন যেন এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি বললাম, আপনার ওইসব নিয়ে ভাবতে হবে না, তবে আমার অনেক আগ্রহ হচ্ছে আপনার লাইফ পার্টনার সম্পর্কে জানতে। মিম ভুরু কুচকায়, সে জিজ্ঞাসা করলো, হঠাৎ আমার পাস্ট লাইফ সম্পর্কে কেন জানতে চাইছেন? এমনি, আপনাকে দেখে বাকি কোটিপতির মতো মনে হয় না। এমনকি আপনার বোনের মধ্যেও অহংকার রয়েছে, কিন্তু আপনি কিছুটা ব্যতিক্রম। মিম আমার কথা শুনে কিছুটা আশ্বাস পেল, মনে হয় আমার উপর বিশ্বাস করেছে। মিমের সাথে কথা বলা শুরু করলাম। মিম তার লাইফের বড় ঘটনা আমার সাথে শেয়ার করতে শুরু করলো, যা সে তার বাবার সাথে শেয়ার করতে পারেনি। আজকে মিম মন খুলে আমার সাথে কথা বলছে, আমি আজ মন খুলে কথা বলছি। কথা বলতে বলতে কখন যে সময় পেরিয়ে গেল তা বুঝতে পারলাম না। আমি আমার ঘড়িতে তাকিয়ে দেখি রাত 11টা বেজে গিয়েছে। মিম যখন বুঝতে পারে অনেক রাত হয়েছে, তখন সে আমাকে বলল, আমার মনে হয় আমার এখন যাওয়া উচিত, না হলে পরে সবাই খুঁজবে আমাকে। আমিও একমত পোষণ করে বললাম, রাত তো সত্যি হয়ে গেছে, তবে তার সাথে পার্টিও কিন্তু শেষ। সবাই যে যার রুমে চলে গিয়েছে। তখন আমার খটকা লাগছে এক জায়গায়। পার্টি শেষ হওয়ার পর আপনাকে কেউ খুঁজতে এলো না? মিম আবার একটা মলিন হাসি দিয়ে বলে, আমাকে আর কেই বা খুঁজতে আসবে? আর তাছাড়া আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় কেউ আমাদের খুঁজতে আসবে না। কিন্তু এখন যাওয়া উচিত। তবে একটা কথা আমি সত্যি বলতে চাই, আমি কবে এরকম মন খুলে কথা বলেছি আমার মনে নেই। আজকের মুহূর্ত আমি কখনো ভুলতে পারবো না। আমি বললাম, আমি কখনো ভুলতে পারবো না। আমি কখনো কোনো মেয়ের সাথে তেমন কথা বলিনি, আর আপনার মতো সুন্দরী মেয়ের সাথে এতক্ষণ কথা বলে নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যবান মানুষ মনে করছি। মিম প্রশংসা শুনে বলল, থ্যাঙ্কস, তবে আমাদের এক্ষুনি যাওয়া উচিত। আমি মিমকে নিয়ে করিডোরে চলে আসলাম। মিম লিফটে না গিয়ে করিডোর দিয়ে এগোতে থাকে। আমি জিজ্ঞাসা করলাম, এ কি, আপনি লিফটে যাবেন না? মিম মাথা নাড়িয়ে বলে, না, আজকে লিফটে যাব না। চলুন আপনার সাথে করিডোর দিয়েই যাই। আমি মিমের সাথে করিডোর ধরে এগোতে থাকি। মিমের রুমের সামনে আসার পর মিম দরজা খুলে ভিতরে ঢুকে। এমন সময় আমি বলি, আমার একটা কথা ছিল। মিম অনুমতি দিয়ে বলে, হ্যাঁ, আপনি বলতে পারেন। কেন জানি না আপনাকে আপনি করে বলতে মন চাইছে না, তাই আপনাকে কি আমি তুমি করে বলতে পারি? মিম কিছুক্ষণ ভেবে একটা মুচকি হাসি দিয়ে রুমের ভিতরে চলে গেল। মুচকি হাসি মানে হ্যাঁ বোধক উত্তর। আমি খুশিতে লাফাতে লাফাতে নিচে চলে গেলাম। রাহুল আমাকে লাফাতে দেখে বলে, কি রে, তুই এতক্ষণ কোথায় ছিলি আর এভাবে বান্দরের মতো লাফাচ্ছিস কেন? আমি প্রফুল্লতা বজায় রেখে বললাম, আরে মামা, জ্যাকপট পেয়ে গিয়েছি। গিয়েছিলাম বড় লোকদের পার্টিতে, কিন্তু সেখানে আমি আমার মনের রাজকুমারী পেয়ে গিয়েছি, আমার স্বপ্নের প্রিন্সেস। আমি মিমের কথা ভাবতে ভাবতে শুয়ে পড়লাম। অন্যদিকে মিমও ঘুমাতে পারছে না। মিমের খেয়াল এখন শুধু আমি আর আমি। মিম এখন দ্য রয়্যাল প্যালেস নামক হোটেলে আয়োজিত এক বিশাল হলরুমে দাঁড়িয়ে আছে। তার চারপাশে অনেক রকম লাইট লাগানো হয়েছে। পুরো হলরুম সজ্জিত আছে নাম না জানা অনেক রকমের ফুল দিয়ে। মিম এখনো জানে না সে এখানে কেন দাঁড়িয়ে আছে। সে শুধু এতটুকু জানে, হলরুমের দরজা দিয়ে কেউ একজন আসবে। হঠাৎ হলরুমের দরজা খুলে যায়। একজন যুবক এগিয়ে আসছে মিমের দিকে, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না। সে যত এগোচ্ছে ততই তার চেহারা মিমের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। তার পুরো চেহারা যখনই মিমের কাছে স্পষ্ট হয়ে যাবে, তখনই বিশাল এক আওয়াজ হলো। মিম ধপ করে বিছানায় বসলো। তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল।
মিম আর মনে বলে উঠলো, আবারও সেই স্বপ্নটা দেখলাম। কেন এরকম হচ্ছে আমার সাথে বারবার? সেই যুবকের চেহারা গতবারও আমি দেখতে পারিনি, কিন্তু এবার আবছা আবছা দেখতে পেয়েছি। যুবকের চেহারার ছাপের সাথে কার যেন ছাপ মিলে যাচ্ছে, কিন্তু আমি মনে করতে পারছি না। মিম মনে মনে কথাগুলো ভেবে ফ্রেশ হয়ে নিল। একটু পর মিমের বাবা এসে নিচে হলরুমে নিয়ে গেল। আজকে নিচে হলরুম পুরোটা সাময়িকের জন্য মিমের বাবা বুক করেছে। আসলে টাকা থাকলে কি না করা যায়, সবাই মিমের জন্য অপেক্ষা করছিল। মিম দেখতে পেল সবাই দুটি লাইনে দাঁড়িয়ে আছে, আর সামনে একটা স্টেজের মতো বানানো হয়েছে। সেই স্টেজের উপর নিক আগে থেকে দাঁড়িয়ে ছিল। মিমকেও নিকের পাশে নিয়ে যাওয়া হলো। নিক একটা হিরের রিং বের করে মিমকে পরিয়ে দিল। মিমও একটা রিং বের করে নিককে পরিয়ে দিল। রিং পরানোর সময় মিমের চোখের আশেপাশে কাউকে খুঁজছিল। রিং পরানোর সময় মিমের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো, তবে সে পানি দেখার মতো কারোর সময় নেই।